যেমন মনে পড়ছে গত বছরের ইলিশ রপ্তানি বন্ধ করা, ফ্রান্সে বসে থাকা জামাতি পিনাকির ফিনিক খেয়ে বাংলাদেশের মৎস্য উপদেষ্টা মা জননী, কি যেন নামটা এই মুহূর্তে মাথায় আসছে না, তো তিনি হুঙ্কার দিলেন পুজোয় বাংলাদেশি ইলিশ যাবে না ভারতে। তার হুঙ্কারের পর মধ্যরাতের প্রহর ঘোষণার মতো সহযোগী শিয়ালের দল যেমন ভাবে হুক্কা হুয়া রব করে, তেমনি তারাও হুঙ্কার দিয়েছিল যাবে না ইলিশ। কি হবে এত ইলিশ? না, দেশের গরিব লোক মনের শান্তি করে আশ মিটিয়ে ইলিশ খাবে। কদিন পরে খেয়াল হলো তাই তো ইলিশ তো আর কাঁচা কিংবা শুধু খাওয়া যায় না, রাঁধতে গেলে সর্ষের তেল লাগে, খেতে গেলে ভাত লাগে, আর সে জিনিসগুলো আসে ভারত থেকে। সুতরাং মৎস্য উপদেষ্টার হুমকি জলে গেল। উল্টে আগে যতটা ইলিশের আগে আসতো তার থেকে আরো বেশি পরিমাণ ইলিশ ভারতে পাঠালো বাংলাদেশ। তো এই হলো গিয়ে বাস্তব পরিস্থিতি। 70-এর মুখে ছাই দিয়ে দু দেশের বাণিজ্য কমে এলেও একেবারে বন্ধ হয়নি, বরং এবং কখনোই একেবারে বন্ধ যে হবে না, কমতে পারে পরিমাণ কিন্তু চলবে বাণিজ্য। কারণ আমরা যে বিশ্বে বাস করি সেখানে মানবিকতার প্রশ্ন আছে, আছে আন্তর্জাতিক আইন কানুন, এটাই বাস্তবতা। বাংলাদেশের এক শ্রেণীর মানুষ একটা কথা খুব বলেন, সেটা হলো ভারত আমাদের কাছে মাল বিক্রি করে কেন? কারণ করতে বাধ্য হয়, না বেচলেই তো পারে। আসলে সে সাহস নেই ভারতের, তাহলে খদ্দেরের অভাবে ভারতের মাল পচে যাবে। তো এই মতের বিরোধিতা না করেও একটা কথা বলা যায়, সবিনয়ে বলছি, তা হলো বাপু হে, দোকানদারের কাছে মাল কিনতে গেলে তবেই না সে মাল বিক্রি করে। কে আগে কার কাছে যায়? বিক্রেতা যায় খরিদ্দারের কাছে না খরিদ্দার যায় বিক্রেতার কাছে? একটু ভাবো তাহলে। আর ওই ভারত মাল বিক্রি করতে বাধ্য করে কেন, এইসব প্রশ্ন আর করবে না। ঠিক আছে। আবার উল্টো দিকে ভারতে যারা বলে যে বাংলাদেশকে খাবার দাবার বিক্রি করব না, না খেয়ে মরুক ওরা, তারাও তো ঠিক বলছে না, একদমই ঠিক বলছে না। কারণ বিক্রেতার যে ধর্ম হলো লাভের কড়ি ঠিকঠাক এলে আমি মাল বেচবো। এতগুলো যুদ্ধ হলো পাকিস্তানের সঙ্গে, তা বলে কি দুদেশের বাণিজ্য একেবারে বন্ধ হয়ে গিয়েছিল? পহেলগাঁও কাণ্ডের আগে পর্যন্ত বাণিজ্য কিন্তু ঠিকঠাক চলেছে। এমনকি পাকিস্তানকে বিক্রি করা চাল, সেই চাল পচে যাওয়ার পরে সেই চাল আবার পাকিস্তান পাঠিয়ে দিয়েছে বাংলাদেশে। সেই পচা চাল, ওই হাঁস মুরগির খাদ্য, সেই চাল পাঠিয়েছিল। সুতরাং ওই যে বাংলাদেশের সঙ্গে ভারতের বাণিজ্যের একটা মাসের, সব মাস বলবো না, একটা মাসের হিসাব দিচ্ছি, এবং সেটা পুরনো নয়, সম্প্রতি। তাহলে বুঝতে পারবেন বাণিজ্য ভারত আর বাংলাদেশের মধ্যে বন্ধ কিনা, চলছে কিনা, চললে কিভাবে চলছে। দ্য অবজারভেটরি অফ ইকোনমিক কমপ্লেক্সিটি নামক একটা সংস্থা, যারা পৃথিবীর সমস্ত দেশের বাণিজ্যের হিসাবপত্র রাখে, তাদের সর্বাধুনিক তথ্য অনুযায়ী এই বছর অর্থাৎ 2025-এর মার্চ মাসে ভারত বাংলাদেশে পাঠিয়েছে $973 মিলিয়ন সামগ্রী, মানে প্রায় $100 বিলিয়ন। $100 বিলিয়ন, এই প্রায় 973 মিলিয়ন, তো প্রায় 973 মানে 100 বিলিয়ন হলে 1 কোটি হয়। তো এখানে আমাদের প্রায় $100 বিলিয়ন সামগ্রী পাঠিয়েছে। $100 বিলিয়ন মানে $100 বিলিয়ন মানে হচ্ছে এইবার ওখানে 10,000 কোটি। $100 বিলিয়ন 10,000 কোটি ডলারের সামগ্রী ভারতে পাঠিয়েছে। 1 বিলিয়ন মানে 100 কোটি, সুতরাং 100 বিলিয়ন মানে 10,000 কোটি। আর বাংলাদেশ পাঠিয়েছে, ভারত পাঠিয়েছে $973 মিলিয়ন সামগ্রী। আবার বাংলাদেশও পাঠিয়েছে ভারতে
171 মিলিয়ন ডলারের সামগ্রী। দাঁড়ালো তাহলে কি? দাঁড়ালো বাংলাদেশের বাণিজ্য ঘাটতি। সেই ঘাটতির পরিমাণ 802 মিলিয়ন ডলার। এতটা ঘাটতি শেখ হাসিনার আমলে ছিল না। তার অনেক কারণ ছিল। বাংলাদেশের শিল্পের অবস্থা তো এখন খারাপ। বাংলাদেশের প্রধান শিল্প সেটা হচ্ছে ওই বস্ত্র শিল্প, রেডিমেড পোশাক। এই পরিমাণ 802 মিলিয়ন ডলার বাণিজ্য ঘাটতি শুধু ভারতের সাথে, এটা কম নয়। বাংলাদেশ প্রধানত রপ্তানি করেছে ভারতে রেডিমেড পোশাক এবং জুতো, আর ভারত রপ্তানি করেছে প্রধানত কটন ফাইবার, কটন ফাইবার, সেই বাসমতি চাল ছাড়া অন্য চাল এবং পেট্রোলিয়ামজাত দ্রব্য। এছাড়া চিনি, পেঁয়াজ সহ বহু রকমের ফুড আইটেম তো আছেই। বিদ্যুতের হিসাব কিন্তু এর মধ্যে নেই। ওই যে আদানি সহ আরো বেশ কিছু কোম্পানি থেকে বাংলাদেশ যে মাসে কয়েক হাজার কোটি টাকার বিদ্যুৎ কেনে সেইটা ভারতের কাছ থেকে, সেটা কিন্তু এর হিসাবের মধ্যে নেই। সেটা ধরলে আরো বহুগুণ বেড়ে যাবে ওদের বাণিজ্য ঘাটতি। ভারত, এখন প্রশ্নটা হচ্ছে, ভারত চাল না পাঠালে বাংলাদেশে ভাতের হাহাকার পড়ে যেত। ভাতের হাহাকার পড়ে যেত। ডিজেল পেট্রোল না পাঠালে গাড়ি ঘোড়া, কারখানা, বিদ্যুৎ কেন্দ্র বন্ধ হয়ে যেত। শত্রুতাই যদি ভারতের লক্ষ্য হতো তাহলে তো ভারত বন্ধ করে দিত এসব। কিন্তু ব্যাপারটা তো তা নয়। শত্রুতা ইউনূস সাহেব করছেন, যেটুকু বাণিজ্য করছেন না ভারতের সাথে বাধ্য হয়ে করতে হচ্ছে। কাল ইউনূসের বিদায় হলে এবং শেখ হাসিনার প্রত্যাবর্তন ঘটলে দুদেশের সম্পর্ক তো নতুন উচ্চতায় যাবে। তাহলে ইউনূসকে শাস্তি দিতে গিয়ে এই কয়েকদিনের জন্য বাংলার মানুষকে কেন শত্রু ভাববে ভারত? কেন তাদের না খাইয়ে মারার কথা ভাববে? যারা বলছেন বাংলাদেশে কোনো জিনিস যাবে না, তারা ভুল বলছেন। ইউনূস ভারতের শত্রু, কিন্তু সে দেশের মানুষকে ভারত বন্ধু ভেবে চলে এসেছে এতদিন, ভবিষ্যতেও তাই ভাববে। তাই সে দেশের এই অল্প 2-4 পিস লোক মানুষকে, যারা ভারতের বিরোধী, তারা মানুষকে ভুল বুঝিয়ে ওই জুলাই আগস্টে রাস্তায় নামিয়েছিল, ভারত বিরোধী স্লোগান দিয়েছিল, ভারত যাদের মামার বাড়ি, বাংলা ছাড়ো তাড়াতাড়ি। তারা বেশি দিন থাকবে না, তারা ইতিহাসে বেঁচে থাকবে না, তাদের পতন হবে শিগগিরই। সুতরাং ভারতের মানুষ কিন্তু বাংলাদেশকে সাধারণভাবে বন্ধুভাবে ভেবে এসেছে।